স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়েছে বুয়েট। আজ বুধবার বুয়েটের রেজিস্ট্রারের সই করা বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের বদলে পুলিশের এই ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বুয়েট প্রশাসন পুলিশের এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ, মর্মাহত এবং এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী রাফেল কবির এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় পরামর্শক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আম্মার মুয়াজ। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। আলী আম্মার মুয়াজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের উপরে যে হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনারা ক্ষমা চাইতে বলেছেন, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের গঠিত যে কমিটি সেটা আপনারা প্রত্যাখ্যান করেছেন। তাহলে আগামীকাল আপনারা কি কমিটির সঙ্গে বসবেন? জি, ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি টিভিকে আমাদের প্রকৌশল অধিকার আন্দোলনের ডাকার জন্য। তো আমাদের আজকে আমরা তো পরবর্তীতে প্রত্যাখ্যান করার পরে আমরা উপদেষ্টা তিনজনের সাথে আমাদের একটি প্রতিনিধি কমিটি বসে এবং সেখানে আমাদের যেই 3 দফা দাবি এটার বিশদ বিবরণ দেওয়া হয় এবং আমাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনাগুলো হয়। তো ওনারা আমাদের বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং অনেকাংশেই সমস্যাগুলো বুঝতে পেরে ওনারা এই বিষয় নিয়ে যে কমিটি হয়েছে এবং এর সাথে আইবির প্রতিনিধি এবং আরো কনসালটেন্ট হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যুক্ত করে কিভাবে আরো আপডেট করা যায় এই বিষয়ে ওনারা আমাদের সাথে কথা বলেছেন। আমরা এই জিনিসটি নিয়ে সামনে আরো অ্যাপ্রোচ করব এবং আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রেস ব্রিফিং হবে, সেখানে আমাদের বিষয়গুলো আরো পরিষ্কার করা হবে। আর দ্বিতীয়ত আমাদের অলরেডি ডিএমপি কমিশনার শাহবাগে এসে পৌঁছেছেন। উনি আমাদের কাছে আজকের যেই ঘটনা হয়েছে সেই ঘটনার জন্য ক্ষমা চাইবেন এবং রকনুজ্জামানকে, আমাদের প্রকৌশলী রকনুজ্জামান, তাকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে এই জন্য যেন যারা হত্যার হুমকি দিয়েছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য তারা আজকে এখানে আমাদেরকে বলে যাবেন শাস্তি ব্যবস্থা করার ব্যাপারে। এবং আমরা আজকে এখানে কথা বলার মাধ্যমে হয়তো আমরা আজকে রাতেই আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে মিটিং করে আগামীকালের মধ্যেই হয়তো আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো ওগুলো বিস্তারিত জানাবো। জি, মানে আগামীকালকে তাহলে আপনারা যে দাবিগুলো করেছেন যে এই যে কমিটি সেটাকে আরো একটু বড় করা, আপনাদের মানে নানান সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুক্ত করার কথা বলেছেন, সেগুলো করা হলে আপনারা আগামীকাল মিটিংয়েও যোগ দেবেন সেই কমিটির সাথে। আমি যদি বুঝে থাকি ব্যাপারটা এরকম কিনা? না, কমিটির সাথে আমাদের এখনো মিটিং হয়নি। আমরা উপদেষ্টা তিনজনের সাথে বসেছি, ফাজুল কবির খান, সৈয়দ রেজওয়ানা হাসান এবং আদিলুর রহমান খান আমাদের সাথে। তো এখানে কমিটির সাথে বসার বিষয়টি এখনো বলা হয়নি। আমরা দেখবো যে কমিটিটি আসলে কতটুকু ওনারা কথা অনুযায়ী আপডেট করেন বা কতটুকু ফাংশনিং হয়, ওই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব। পরিষ্কার। প্রকৌশলী রাফেল কবির, মানে প্রকৌশলী শিক্ষার্থীদের এই আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন? এই আন্দোলনটা আসলে মানে এত দূর পর্যন্ত চলে আসা, সেটাকেই বা কিভাবে ব্যাখ্যা করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ৭১ টিভিকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। এই মুহূর্তে সবচেয়ে বড় যে আলোচনার বিষয় এই প্রকৌশলীদের আন্দোলন, সেটাকে তাদের নিউজ কাভারেজে নিয়ে আসার জন্য। আমার মনে হয় এটা অত্যন্ত, আমরা এই ৫ আগস্টের পরে যে নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেই বাংলাদেশ গড়ার জন্যই আমাদের এই প্রকৌশলী ভাই বোনরা যে আন্দোলন চালাচ্ছে সেটা একটা অসম্ভব একটা দরকারি জিনিস। এটা অবিলম্বে হওয়া দরকার। কারণ বাংলাদেশের শিল্পোন্নয়ন, প্রযুক্তি গ্রহণ এবং অবকাঠামো উন্নয়নের জন্য প্রকৌশল খাতে যদি আপনারা চিন্তা করেন 3টা স্তর আছে। একদম উপরের স্তরে আপনার গ্র্যাজুয়েট প্রকৌশলীরা কাজ করে, মাঝখানের স্তরে ডিপ্লোমা প্রকৌশলীরা কাজ করেন এবং একদম নিচের স্তরে টেকনিশিয়ানরা কাজ করেন। এখানে গ্র্যাজুয়েট প্রকৌশলীদের কাজের কর্মধারা খুবই ক্লিয়ার। আপনারা জানেন সেটা প্রকৌশলী রাফেল কবির, আপনাকে একটু থামাতে হচ্ছে। এই মুহূর্তে ব্রিফিং চলছে প্রকৌশলী শিক্ষার্থীদের, আমরা একটু সরাসরি সেটা একটু শুনে আসতে চাই।
আমি একটি তদন্ত কমিটি আগামীকাল গঠন করব। আমাদের অনেক অনেক স্নেহ ভালোবাসা এবং আমি এই কামনা করি। ভাই বাংলাদেশ টাইমসটা আমাদের কর্মসূচি এখন আমাদের আপনারা কথা বলবেন না? শিক্ষার্থীরা মেনেও নেয়নি তার কথা, সেটি বোঝা গেল প্রতিক্রিয়ায়। আলিয়াম্মার প্রকৌশলী আলিয়াম্মার মোয়াজ, মানে ফাজুল কবির বলেছেন, যে মন্তব্য করেছেন যে কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা এটা অনভিপ্রেত, শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তাও অনাকাঙ্ক্ষিত। মানে আপনি কি বলবেন যমুনা অভিমুখে যাত্রা বিষয়ে আসলে আপনাদের ব্যাখ্যা কি? এখানে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের প্রকৌশলী অধিকার আন্দোলন দীর্ঘ 6 মাস ধরে আসলে চলছে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরেও আসলে এইরকম একটা কোটা বৈষম্য যে রয়ে গেছে প্রকৌশল সেক্টরে, এই বিষয়টা আসলে এই ইন্টারিম সরকারের আসলে আগেই চিন্তা করা দরকার ছিল। এবং আমরা 6 মাস ধরে তাদেরকে বিভিন্নভাবে উপদেষ্টাদের রিচ করার চেষ্টা করেছি, সচিবদের সাথে বসেছি, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসার চেষ্টা করেছি, কিন্তু তারা কোনোভাবেই কানে নেয়নি। তারপরে আজকে শেষ পর্যন্ত আমাদেরকে বাধ্য হয়ে এই কর্মসূচি নিতে হয়েছে। এবং আমরা যখন যমুনা অভিমুখে যাই, আমরা শিক্ষার্থীদের শান্ত করে সেখানে বসার জন্য যেই মুহূর্তেই আমরা ব্যবস্থা করেছি, সেই মুহূর্তে হঠাৎ করে আমাদের সামনে আসলে সাউন্ড গ্রেনেড মারা হয় এবং আমরা পুলিশকে বলি যে আপনারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহার করিয়েন না, আমরা নিজেরাই আমাদের শিক্ষার্থীদেরকে আমরা শান্ত করে এখানে শান্তভাবে বসার ব্যবস্থা করছি, এখানে কেউ বিশৃঙ্খলা করবে না। কিন্তু তারপরে ওনারা সেটা শুনেন নাই এবং ডিসি মাসুদ যিনি আছেন উনি সরাসরি ওইখানে সাউন্ড গ্রেনেড মারার জন্য বলেছেন এবং উনি নিজেই এখানে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সাউন্ড গ্রেনেড মারার জন্য একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। প্রকৌশলী রাফেল কবির, মানে আমরা নানান ঘটনায় দেখেছি যে এটি 6 মাস ধরে একটা চলমান একটা দাবি ছিল, কিন্তু এই দাবিগুলো যখন কর্তৃপক্ষ শুনছে না, মানে এরকমভাবে কোনো একটা পরিস্থিতি তৈরি করতে হচ্ছে যেখানে পুলিশকে আক্রমণ করতে হয়, বা এর চেয়ে বড় ঘটনাও উদাহরণও আমরা দেখেছি নানান আন্দোলনেই, রাস্তা আটকে ফেলতে হয়, না হলে আসলে কর্তৃপক্ষ শোনে না। কিন্তু নতুন যে বাংলাদেশের কথা আমরা বলি, সেই বাংলাদেশে তো আসলে এগুলো শোনার কথা ছিল, রাস্তায় যাওয়ার কথা ছিল না। অবশ্যই এগুলো শোনার কথা ছিল, এগুলো প্রথমে বোঝার কথা ছিল। আমাদের প্রকৌশলী ভাই বোনেরা যে দাবিগুলো করছে, আপনি যদি সেই দাবিগুলোর দিকে তাকান, তারা অত্যন্ত ফেয়ার একটা দাবি নিয়ে এসেছে। দাবিটা কি? সেটা হচ্ছে আপনার প্রকৌশল পেশায় সরকার যখন আপনার রিক্রুট করে নতুন, নর্মালি নবম গ্রেড আর দশম গ্রেড এই দুইটা গ্রেডে রিক্রুটমেন্টটা হয়। নবম গ্রেডে রিক্রুটমেন্টটা করে বিসিএস পরীক্ষার মাধ্যমে, আর দশম গ্রেডের পরীক্ষা নেয় হচ্ছে পিএসসি একটা সেপারেট একটা ভাইবা নিয়ে নেয় আর কি। তো এতদিন যে রুলটা আছে, এখন একটা কোটার ব্যবস্থা ছিল। কোটার ব্যবস্থাটা কি? দশম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলী ভাই বোনরাই ঢুকতে পারবেন, অন্যান্য আরো যারা টেকনোলজিস্ট আছেন বা টেকনিক্যাল লাইনে যারা লেখাপড়া করেছেন বা সায়েন্সে যারা লেখাপড়া করেছেন তারা কেউই ওখানে ঢুকতে পারে না। ওটা 100% শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। আর নবম গ্রেডে এই যে ধরেন সারা বাংলাদেশে যত গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার বের হয়, এরা 2.5 বছর 4 বছর লেখাপড়া করে, তারপর 2.5 বছর বিসিএস এর প্রিপারেশন দিয়ে তারা ওখানে পরীক্ষা দিয়ে ঢোকে। সে ঢোকার মতো একটা অদ্ভুত কোটা সিস্টেম আছে, সেটা হচ্ছে 67% হচ্ছে আপনার পরীক্ষা দিয়ে এই 2.5 বছরের বিসিএস পরীক্ষা দিয়ে ঢুকবে, আর 33% হচ্ছে আপনার 33% হচ্ছে দশম গ্রেড থেকে কোনো প্রকার পরীক্ষা না দিয়ে ওই ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে এখানে নিয়ে আসা হবে, যেটা এগেইনস্টে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা আন্দোলন করছে। এবং তাদের বক্তব্যটা খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে দশম গ্রেড থেকে নবম গ্রেডে আসাতে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তিটা হচ্ছে এখানে কোনো কোটা সিস্টেম থাকা যাবে না,
4 বছর লেখাপড়া করে আমরা যেমন পরীক্ষা দিচ্ছি বিসিএস এর এবং সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা পাশ করে এখানে আসতেছি, 10ম গ্রেডে যারা আছেন বা অন্যান্য ডিপ্লোমা প্রকৌশলী যারা আছেন তারাও এই পরীক্ষাতে অংশগ্রহণ করে মেধা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 9ম গ্রেডে আসতে হবে। জি, সিমিলারলি 10ম গ্রেডে প্রকৌশলী রাফেল কবির, আপনাকে আরেকবার একটু থামাতে হচ্ছে। আমি ছাত্রদের ব্রিফটা একটু শুনতে চাই, শিক্ষার্থীদের ব্রিফ। ভাইস প্রেসিডেন্ট প্রকৌশল আন্দোলন আজকের এই প্রেস ব্রিফিং আমি সঞ্চালনা করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিয়াস প্রকৌশলী অধিকার আন্দোলনের আহ্বায়ক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ভাই আপনি মিডিয়াতে দেন ভাই, আপনি আরেকজন আসুন, আরেকজন কথা বলুন। লিখু ভাই এটা ধরুন, এটা ধরুন সামনে এতটুকুতে বলেন না, আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান পিয়াস। আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ত্রিপলি ডিপার্টমেন্টের 4th ইয়ার 1st সেমিস্টার। আমি আপাতত আপনাদের সামনে যে বক্তব্যটা নিয়ে হাজির হয়েছি সেটি হলো যে স্পেশালি যদি আমি বলি, আমার সামনে আপনারা যারা আছেন রিপোর্টার বা নিউজ চ্যানেল বা অন্যান্য সংবাদ মাধ্যম যারা আছেন তাদের প্রতি যে আমি বিগত 2 দিন যাবত আপনাদের যে রিপোর্টগুলো আছে সেগুলো ভালোভাবে খেয়াল করেছি। সেখানে আমরা দেখেছি যে আপনারা শুধুমাত্র এখানে যে আন্দোলনটা হচ্ছে সেখানে আপনারা শুধুমাত্র বলছেন যে এটা বুয়েটের আন্দোলন, যেটা আসলে শুধুমাত্র বুয়েটের আন্দোলন না। এখন এইখানে অ্যাকচুয়ালি আমাদের যে আন্দোলনটা সেটার নাম হচ্ছে মূলত প্রকৌশলী অধিকার আন্দোলন, এবং এটার মধ্যে আমরা শুধুমাত্র বুয়েট না, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাস, জাস্ট, ফাস্ট, সকল এবং অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ অনেক প্রকৌশলীরা এই আন্দোলনে অংশগ্রহণ করছি। আপনারা যদি এইভাবে প্রচার করেন যে এই আন্দোলনটা শুধুমাত্র বুয়েটের, তাহলে আমাদের আন্দোলনের গণ্ডিটা আসলে অনেক ছোট হয়ে যায়, যা আসলে আমাদের কাম্য না। এবং এটা আমাদের প্রথম কথা, দয়া করে আপনারা নেক্সট টাইম যখনই কোনো নিউজ করবেন দয়া করে সেখানে শুধুমাত্র বুয়েটের নাম নেবেন না। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, এখানে আজকে প্রাইভেট ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ হিসাবে AUST এর স্টুডেন্টরা আসছে, MIST স্টুডেন্টরা আসছে। সেখানে 250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের রাজশাহী থেকে রুয়েটের স্টুডেন্টরা এসেছে, শাহজালাল ইউনিভার্সিটি স্টুডেন্ট তারাও এসেছে, এখানে চুয়েটের স্টুডেন্টরা আন্দোলন করছে, কিন্তু আপনাদের মিডিয়ায় আমরা সেটা দেখতে পাচ্ছি না। দয়া করে আপনারা প্লিজ আমাদের প্রত্যেকটা প্রকৌশলী অধিকার আন্দোলনে আমাদের প্রত্যেকটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত প্রকৌশল যে অনুষদ আছে তাদের নামটাও কাইন্ডলি মেনশন করবেন, এটা আমি স্পষ্ট করে বলতে চাই। এবং আমার দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আপনারা দেখেছেন যে আমরা আসলে যখন যমুনায় গিয়েছি সেখানে আমাদের উপর পুলিশ হামলা করেছে। এখন আমি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হিসেবে সত্যি কথা বলতে আমার প্রিয় হাসনাত ভাই এবং সার্জিস ভাই এদের উপর আমি প্রচন্ড লেভেলে ক্ষুব্ধ। কারণ হলো আমাদের হাসনাত ভাই আজকে দুপুরে তিনি একটা পোস্ট শেয়ার করছেন, আমি জানি না যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন যাবত পড়াশোনা করেন, অথচ তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রকৌশল অনুষদ আছে যেখানে 5টা ডিপার্টমেন্ট আছে, তিনি সম্ভবত তার ব্যাপারে তার কোনো খবর নাই। আজকে এইখানে যখন হামলা হলো সেইখানে আমার জুনিয়র দুইটা জুনিয়রের পায়ের মধ্যে গ্রেনেডের স্প্রিন্টার ঢুকে তারা হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন স্টুডেন্ট ইনজুর্ড হয়েছে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা শুধুমাত্র বাদ দিলাম, আমাদের AUST এর প্রায় 14 জনের মতো স্টুডেন্ট আহত হয়েছে, চুয়েটের 2 জন স্টুডেন্ট, রুয়েটের সম্ভবত 6 জন, এরকম আরো অনেক স্টুডেন্ট। সেইখানে এতজন সাস্টের স্টুডেন্ট সহ এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে অনেক বিশ্ববিদ্যালয় থেকে অনেক স্টুডেন্ট তারা আহত হয়েছে, কিন্তু হাসনাত ভাই তার পোস্টে শুধুমাত্র লিখেছেন যে বুয়েটের উপর আন্দোলন বুয়েটের উপর হামলার তিনি নিন্দা জ্ঞাপন করতেছেন। কেন ভাই, এখানে কি আপনার নিজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছোট ভাইরা হামলা শিকার হয়েছে সেই ব্যাপারটা কি আপনি জানেন না? এবং আমি যদি হাসনাত ভাইয়ের কথাও বলে থাকি, হাসনাত ভাই না হলে দুপুরবেলা জাস্ট খবরটা শুনে কোনো মতে পোস্ট চালায় দিচ্ছেন। সার্জিস ভাই এই যে সন্ধ্যায় মাগরিবের পর তিনি পোস্ট দিচ্ছেন, তিনি নিজেও সেখানে শুধুমাত্র বুয়েটের স্টুডেন্টদের কথা বলছেন। কেন এই আন্দোলনে কি শুধুমাত্র বুয়েটের স্টুডেন্টরা আহত হচ্ছে? এখানে তো আমি জাস্ট এই দুজনের কথা এই জন্য বলতেছি যে ওনার ঢাকা বিশ্ববিদ্যালয় ওনার ক্যাম্পাসের 4টা জুনিয়র আজকে আহত হয়েছে।
এর মধ্যে 2 জন হসপিটালে ভর্তি হয়েছে, বাট তিনি তাদের কথা একবার উল্লেখ করলেন না। তো তিনি আসলে জাতির মানে জাতির নেতা হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতেছেন, সেখানে তিনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের ছোট ভাইদেরই খবর রাখেন না। সো আমার কথা হচ্ছে এটাই, আমি যদি সামারি করি যে ভাই আপনারা যারা রিপোর্টার আছেন দয়া করে আমাদের আন্দোলনকে বুইড়ার আন্দোলন নাম দিবেন না। আমাদের আন্দোলন হচ্ছে প্রকৌশলী অধিকার আন্দোলন। দয়া করে এই ব্যানার দিবেন। এবং আজকে আমাদের পুরো দেশ থেকে 250 কিলোমিটার 300 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে 2-3 বাসে ঘুরে আমাদের স্টুডেন্টরা আসছে। যদি আপনারা শুধুমাত্র বুইড়ার কথা বলেন ভাই, আমাদের এই ছেলেদের কষ্টটা পুরো বৃথা হয়ে যাবে ভাই। আর আস্তাদ ভাই, সাজিদ ভাই, প্লিজ দয়া করে যারা নেতৃবৃন্দ মানে নেতৃত্ব স্থানীয় যারা আছেন তারা দয়া করে সঠিক খবর জেনে পূর্ণাঙ্গ রূপে একটা পোস্ট লিখবেন। আজকে আমরা উপদেষ্টাদের সাথে বসেছিলাম, সেখানে রেজওয়ানা হাসান এবং ফাজুল কবির খান উনি ছিলেন। আমাদের আজকে সেখানে যে আলোচনা হয়েছে তার কিছু সামারি আপনাদের সামনে তুলে ধরবেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিবুল হক লিপু। আমি মোহাম্মদ সাকিবুল হক লিপু, জেনারেল সেক্রেটারি প্রকৌশলী অধিকার আন্দোলন। আজকে আমরা 2 জন উপদেষ্টা রেজওয়ানা হাসান ম্যাডাম এবং ফজলুল কবির স্যারের সাথে আজকে আমাদের মিটিং হয়েছে। ওই জায়গায় পিডিবি চেয়ারম্যান স্যার ছিলেন এবং রেলওয়ে ডিজি স্যার এবং এখানে রেলওয়ে সচিব স্যারও ছিলেন। তো আমাদের এখানে আমাদের প্রত্যেকটা ভার্সিটির মোটামুটি প্রত্যেকটা ভার্সিটির প্রতিনিধিদেরকে নিয়ে ওইখানে মিটিং হয়েছিল। ওই জায়গায় আমরা বিভিন্ন বিষয়গুলো উত্থাপন করেছিলাম, বিশেষ করে যে 3 দফা দাবির জন্য আজকে আমাদের এই আন্দোলন। আমরা আজকে শাহবাগে এসে আমরা জমায়েত হয়েছে, এখান থেকে আমরা যমুনা অভিমুখে আমরা মার্চ করেছিলাম। এবং আজকে যে এক মর্মাহত সারা দেশবাসী দেখেছে যে আজকে আমাদের উপর বিশাল বড় হামলা করেছে পুলিশ বাহিনী। তো এটা শুধুমাত্র আমাদের 3 দফা দাবির কারণে। তো ওইখানে গিয়ে আমরা 3 দফা দাবির ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ বিস্তারিতভাবে বলেছি, ওনাদেরকে আমরা জিনিসগুলো দেখিয়েছি। ওনারা জিনিসগুলো দেখে ওনারা পুরোপুরিভাবে এস্টিমেট হয়ে গেছেন যে আসলে বাংলাদেশের মধ্যে যে এত ভয়াবহ রকমের ইঞ্জিনিয়ারদের প্রতি এত ভয়াবহ রকমের বৈষম্য চলতেছে, এগুলো ওনারা আসলে জানতেন না। যে ওনারা দেখতে পেরেছেন যে 1ম শ্রেণী এবং 2য় শ্রেণীর চাকরিতে পুরোপুরিভাবে ডিপ্লোমা কোটা নামে এক বিশাল ভয়াবহ রকমের কোটা ব্যবস্থা ওখানে বিদ্যমান। ওনারা দেখতে পেরেছেন। আমরা শুনছিলাম শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং, এটি এখনো চলমান আছে। আমার 2 জন গেস্ট আলী আম্মার মুয়াজ এবং প্রকৌশলী রাফেল কবির, আপনাদের 2 জনকেও ধন্যবাদ জানাই আজকে আলোচনায় অংশ নেবার জন্য। এই ছিল আজকে সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। 71-এর সঙ্গে থাকুন।